আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমরা আলোর প্রতিফলন চ্যাপ্টারের উত্তল এবং অবতলনায় প্রতিবিম্ব নিয়ে, প্রতিবিম্বের সূত্রাবলী নিয়ে এবং কিভাবে আমরা প্রতিবিম্বের সূত্রাবলী কাজে লাগিয়ে ম্যাথস গুলো সলভ করতে পারবো সেই বিষয় নিয়ে। তো আমরা যদি দেখার চেষ্টা করি, আলোর প্রতিফলন অধ্যায়ে বেসিক্যালি আমাদের দুই ধরনের দর্পণ নিয়ে আলোচনা করা হয়, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। তো আমরা যদি উত্তল দর্পণ এবং অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের প্রক্রিয়াগুলো বা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় বিভিন্ন স্থানে বস্তু রাখলে সেই বিষয়গুলো যদি একটা দেখার চেষ্টা করি, প্রথমেই আমরা দেখতে চাই অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বা প্রতিবিম্বগুলো দেখতে কেমন হয়। অবতল দর্পণ, আমি যদি আরেকবার অবতল দর্পণ কি সেই ব্যাপারে যদি আরেকবার আলোচনা করার চেষ্টা করি, যখন আমরা একটা গলীয় দর্পণের একটা সার্টেন অংশ, সাপোজ আমার কাছে একটা গলীয় দর্পণ আছে, এই হচ্ছে একটা গোলক, এই গোলকে একটা সার্টেন পোরশন যদি আমরা কেটে ফেলি, সার্টেন একটা পোরশন যদি আমরা কেটে আলাদা করি, জাস্ট লাইক এই পোরশনটা কেটে আমরা আলাদা করলাম। আলাদা করার পর এই যে যেই পাশটা এটাকে বলা হচ্ছে আমাদের উত্তল পাশ, এই যে যেই পাশটা এটাকে বলা হচ্ছে আমাদের উত্তল পাশ বা উত্তল অংশ, এবং ভিতরের দিকের যে অংশ সেটাকে বলা হচ্ছে আমাদের অবতল অংশ। এটা কিন্তু এখনো দর্পণের মতো আচরণ করবে না, যেহেতু আমি এটা এখানে কোনো পারা লাগাইনি বা প্রলেপ দিইনি। এইবার আমি যদি এটার যে কোনো একটা অংশে পারা লাগাই, দ্যাট মিন্স প্রলেপ লাগাই, উত্তল অংশে, সাপোজ এই অংশে যদি আমি পারা লাগাই, উত্তল অংশে যদি আমরা পারা লাগাই, সেটা আচরণ করবে একটা অবতল দর্পণের মতো। দ্যাট মিন্স আমরা উত্তল অংশে পারা লাগালে সেটা হবে একটা অবতল দর্পণ, এবং যদি অবতল অংশে পারা লাগাই, জাস্ট সেম সেই দর্পণটাই আমি যদি ভিতরের দিকের অংশটা, দ্যাট মিন্স অবতল অংশে পারা লাগাই, তখন এইটা আচরণ করবে একটা উত্তল দর্পণের মতো। তো আমাদেরকে বেসিক্যালি উত্তল দর্পণ এবং অবতল দর্পণের জন্য বিভিন্ন অবস্থানে বা বিভিন্ন পজিশনে প্রতিবিম্বগুলো দেখতে কেমন হয় সেই ব্যাপারে একটু আলোচনা করা প্রয়োজন। তো প্রথমেই আমি যদি অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব নিয়ে আলোচনা করতে চাই, অবতল দর্পণ, আমি একটা অবতল দর্পণ নিয়ে নিই, এইটা হচ্ছে সেই গোলকটার অংশ যেই অবতল দর্পণ নিয়ে আমরা কাজ করব। এখনো কিন্তু এটা অবতল দর্পণের ন্যায় আচরণ করবে না যতক্ষণ না আমি এখানে পারা লাগাবো। তো আমাকে এটা অবতল দর্পণের ন্যায় এটাকে আচরণ করাতে হলে অবশ্যই উত্তল অংশে পারা লাগাতে হবে। তো আমি যদি উত্তল অংশে পারা লাগাই, এই যে উত্তল অংশে পারা লাগাই, দ্যাট মিন্স এই পর্যায়ে একটি অবতল দর্পণের মতো আচরণ করবে। তো আমরা জানি অবতল দর্পণের এই যে অক্ষটা বা প্রধান অক্ষ যেটাকে বলে, এই প্রধান অক্ষটা নিয়ে আমরা কাজ করব। আমরা টোটাল 6টা পজিশনের জন্য প্রতিবিম্বের আকৃতি, অবস্থান এবং প্রকৃতি কেমন হয় সেটা একটু দেখার চেষ্টা করব। অবতল দর্পণের যেই অবতল দর্পণটা, আমি দর্পণটার একটা নাম দিলাম, আমি ধরে নিলাম দর্পণটা হচ্ছে এমপি এম প্রাইম, এটা হচ্ছে অবতল দর্পণ, দ্যাট মিন্স এমপি এম প্রাইম অবতল দর্পণ আমার হাতে আছে। যেখানে এই যে পি যেই মধ্যবিন্দুটা, এটাকে আমরা জানি সবাই মেরুবিন্দু বলে, এবং এই যে যেই পয়েন্টটা সি দিয়ে নামকরণ করা হয়, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, যেগুলো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখে এসেছি। বক্রতার কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত এই যে টোটাল দূরত্বটা, সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ এবং এক্সপ্রেস করা হয় আর দিয়ে। এবং বক্রতার কেন্দ্র মেরুবিন্দুর যে একদম মিডল পয়েন্ট, সেই পয়েন্টটাকে বলা হয় ফোকাস বিন্দু। এবং ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এবং আমরা সকালেই জানি ফোকাস দূরত্ব যেই এফ, এই এফ সমান এই যে বক্রতার ব্যাসার্ধ ঠিক তার অর্ধেক, দ্যাট মিন্স r/2। এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখে এসেছি যে কোনটাকে কিভাবে আমরা নামকরণ করি বা কোন জিনিসটি কিভাবে এসেছে। এখন আমাদেরকে এই অবতল দর্পণের জন্য বিভিন্ন পজিশনে প্রতিবিম্বের আকৃতি কেমন হয়, প্রকৃতি কেমন হয় এবং অবস্থান কেমন হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো আমি যেহেতু বলেছি আমরা টোটাল 6টি পজিশনে প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি এবং অবস্থান নিয়ে আলোচনা করব, এই 6টি পজিশন কোনগুলো সেগুলো আসলে আমাদের আগে জানা প্রয়োজন। তো আমি যদি একটা অবতল দর্পণ আবারও চিন্তা করি, এইটা হচ্ছে সেই অবতল দর্পণ, আমি উত্তল পাশে পারা লাগালাম, উত্তল পাশে পারা লাগানোতে এটা হয়ে গেল একটা অবতল দর্পণ।
তো অবতল দর্পণ দেওয়ার সাথে সাথে আমি তার অক্ষটা আঁকতে চাই। এইটা হচ্ছে তার অবতল দর্পণের অক্ষ, অবতল দর্পণের অক্ষ। এবং দর্পণের যদি আমি নামকরণ করি এম পি এম প্রাইম, যেখানে পিটা হচ্ছে মেরুবিন্দু এবং এইটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র সি। বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মাঝখানে যেই পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার ফোকাস বিন্দু এফ, সেটা হচ্ছে আমার ফোকাস বিন্দু এফ। আমরা ফোকাস বিন্দুকে সবসময় ক্যাপিটাল এফ দিয়ে লেখার চেষ্টা করব। এই হচ্ছে ফোকাস বিন্দু এফ। তাহলে এখন আমাদের জানা প্রয়োজন কোন 6টা পজিশনে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের আকৃতি দেখতে চাই। আমরা যেই 6টা পজিশন দেখব সেই 6টা পজিশনের মধ্যে একটা পজিশন হবে একদমই দর্পণের অনেকটা দূরে, দর্পণ থেকে অনেকটা দূরে। দর্পণ থেকে অনেকটা দূরে মিন্স দর্পণের বক্রতার যেই কেন্দ্র তার অনেকটা বাইরে, এই বক্রতার কেন্দ্রের অনেকটা বাইরে, এতই বাইরে সেটাকে আমরা বিবেচনা করব অসীমে। দ্যাট মিন্স এই 1 নাম্বার পজিশনটা এখান থেকে আমরা শুরু করব। এই পজিশনটা বক্রতার কেন্দ্র থেকে এতই বাইরে যে সেটাকে আমরা তুলনা করব অসীমের সাথে। দ্যাট মিন্স অসীমে যদি আমরা কোনো একটা বস্তু রাখি তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব কেমন হবে, প্রতিবিম্বের আকৃতি বা প্রকৃতি কেমন হবে সেটা আমরা দেখতে চাই। সেকেন্ড এই পজিশনটা সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রের খানিকটা বাইরে, খুব বেশি বাইরে না, বক্রতার কেন্দ্রের খানিকটা বাইরে। এই পজিশনটা হচ্ছে আমাদের সাপোজ 2 নাম্বার পজিশন। এই পজিশনটাকে আমরা কি বলতে পারি, বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে বলতে পারি। এই পজিশনটাকে বক্রতার কেন্দ্রের বাইরে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পজিশন। 3 নাম্বার যে পজিশনটা আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্রে। দ্যাট মিন্স বক্রতার কেন্দ্রে যদি আমি একটা বস্তু রাখি সেটার প্রতিবিম্বটা দেখতে কেমন হবে সেটা একটু দেখতে চাই। দ্যাট মিন্স আমাদের 3 নাম্বার পজিশনটা হবে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পজিশন। আমাদের যেই 4 নাম্বার পজিশনটা, আমরা টোটাল 6টি অবস্থানে বিম্বের আকৃতি প্রকৃতি দেখতে চাই। আমাদের 4 নাম্বার পজিশনটা হবে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর ঠিক মাঝখানের পয়েন্টটা, এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার পজিশন। 5 নম্বরে আমরা দেখতে চাই বক্রতার কেন্দ্রে যদি কোনো ফোকাস বিন্দুতে কোনো বস্তু রাখি, যদি এই জায়গায় যদি কোনো বস্তুতে রাখি তখন প্রতিবিম্বের আকৃতি কেমন হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পজিশন। এবং ফাইনালি 6 নাম্বার পজিশন হচ্ছে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দু এর ঠিক মিডল পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার পজিশন। এই টোটাল 6টা পজিশনে যদি আমরা কোনো লক্ষ্য বস্তু রাখি সেটার আকৃতি, অবস্থান এবং প্রকৃতি কেমন হবে সেটা আমরা একটু দেখতে চাই। তো আমাদের এই 6টা পজিশনের ক্ষেত্রে একটা শর্টকাট রুল বা সুন্দর সিস্টেম আমরা মনে রাখার চেষ্টা করব, যাতে করে আমরা আগে থেকেই বুঝতে পারি যে প্রতিবিম্বের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায় হবে। দেখো এইখানে যে 6টা পজিশন দেখতে পাচ্ছি, আমরা যেই প্রক্রিয়ার সাহায্যে এই 6টা পজিশনে বিম্ব দেখব সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রুল অফ 6। রুল অফ 6, রুল অফ 6 মানে কি? রুল অফ 6 মানে হচ্ছে আমরা এখানে যাই করি আলটিমেট ফলাফল যাতে 6ই হয়। এটার মানে কি, ধরো আমরা 1 নাম্বার পজিশনে একটা লক্ষ্য বস্তু রাখলাম। দ্যাট মিন্স আমরা লক্ষ্য বস্তু রাখলাম কয় নাম্বার পজিশনে ভাই? 1 নাম্বার পজিশনে আমরা লক্ষ্য বস্তু রাখলাম। তাহলে যেহেতু আমার আলটিমেট পজিশন 6 হইতে হবে, বা আমাদের আলটিমেট ফলাফল আমি যেহেতু বললাম 6 হইতে হবে আমাদের শর্টকাট অনুযায়ী, তার মানে 1 এর সাথে যদি আমি 5 যোগ করি তবেই আমি পাবো 6। দ্যাট মিন্স আমি যদি 1 নাম্বারে লক্ষ্য বস্তু রাখি 5 নাম্বারে আমি আমার বিম্বটা পাবো। আশা করি বুঝতে পারছো। লাইক আমি যদি 1 নাম্বার পজিশন না নিয়ে আমি যদি কোনো একটা বস্তুকে 3 নাম্বার পজিশনে রাখি, ধরো আমার লক্ষ্য বস্তুটা আছে 3 নাম্বার পজিশনে, আমি যেহেতু আগেই বললাম আমাদের আলটিমেট ফলাফল হবে 6, তার মানে 3 এর সাথে আমরা যদি আরো 3 যোগ করি তাহলে আমার ফলাফল হবে 6। দ্যাট মিন্স আমি যদি 3 নাম্বার পজিশনে লক্ষ্য বস্তুটা রাখি আমার বিম্বের পজিশনটা হবেও 3 নাম্বার পজিশনে। আবার ধরো আমি 6 নাম্বার পজিশনে আমি একটা লক্ষ্য বস্তু রাখলাম, যেহেতু আমার আলটিমেট ফলাফল হবে 6, তার মানে 6 এর সাথে 6 পাওয়ার জন্য আমার যোগ করতে হবে 0, তাহলে আমি 6 পাবো। তার মানে আমি লক্ষ্য বস্তু রেখেছিলাম আমি 6 নাম্বার পজিশনে, বাট আমি বিম্বের অবস্থান পাচ্ছি 0 নাম্বার পজিশন। তো 0 নাম্বার পজিশন যেহেতু আমি দেখাইনি, দ্যাট মিন্স 0 নাম্বার পজিশন হচ্ছে এমন একটা পজিশন যেটা হবে দর্পণের পিছনে, এই পাশে কোনো 0 নাম্বার পজিশন নাই। যেহেতু 0 চলে আসছে, দ্যাট মিন্স এইটা হবে এই ক্ষেত্রে অবাস্তব। আমরা অবশ্যই দেখবো অবাস্তব প্রতিবিম্ব কেমন হয় এবং বাস্তব প্রতিবিম্ব কেমন হয়। যেহেতু 0 চলে আসছে, আমাদের রুল অফ 6 এ এই পাশটাতে কোনো 0 নেই, দ্যাট মিন্স 0 আসা মানে আমাদের প্রতিবিম্বটা গঠিত হবে দর্পণের ঠিক পিছনে। ঠিক একইভাবে আমরা যদি 2 নাম্বার পজিশনে একটা বস্তু রাখি, আমার যোগ করে 6 হওয়া লাগবে, তাহলে আমাকে যোগ করতে হবে 4, টোটাল হবে 6। দ্যাট মিন্স 2 নাম্বার পজিশনে যদি বস্তু রাখি তার বিম্ব আমি পাবো 4 নাম্বার পজিশনে। হোপফুলি বুঝতে পারছি।
এইবার আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব বিভিন্ন পজিশনে বস্তু রাখলে তার প্রতিবিম্বগুলো আসলে ওই পজিশনে হয় কিনা, বা আমাদের যেই আইডিয়া বা আমাদের যে রুল অফ 6 অনুযায়ী সেইটা আসলেই ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমরা যদি দেখার চেষ্টা করি একটা একটা করে, প্রথমেই আমি একটা অবতল দর্পণ নিয়ে নিতে চাই। এই যে এটা একটা দর্পণ, গোলীয় দর্পণ। আমি যদি তার অবতল উত্তল পাশটাতে পারা লাগাই, এই পাশটাতে পারা লাগাই, তাহলে সেটা হয়ে যাবে একটা অবতল দর্পণ। সাথে সাথেই আমি তার প্রধান অক্ষটা এঁকে দিব। এইটা হচ্ছে তার প্রধান অক্ষ, এটা হচ্ছে তার প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষের বিভিন্ন পজিশনে আমি বস্তু রেখে দেখতে চাই তার প্রতিবিম্বটা কেমন হয়। তো এইটা যদি প্রধান অক্ষ হয়, আমি দর্পণটার একটা নাম দিতে চাই এম পি এম প্রাইম। এইটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র সি, এবং এইটা হচ্ছে আমার ফোকাস বিন্দু এফ। তো অবতল দর্পণে বা উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে সব সময় তিনটা নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। যেই তিনটা নিয়ম আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখে এসেছি, সেই তিনটা নিয়ম কি ছিল আমি যদি আরেকটু রিমাইন্ড করাই। আমাদের 1 নম্বরের নিয়ম ছিল, যদি আমরা প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলো ফেলি সেটা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। দ্যাট মিন্স এইটা হচ্ছে প্রধান অক্ষ, এইভাবে যদি কোনো আলো আমরা ফেলি সেই আলোটা প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। এটা ছিল আমাদের নিয়ম নাম্বার 1। সেকেন্ড নিয়ম যেটা ছিল ঠিক তার উল্টা, আমরা যদি ফোকাস বিন্দু দিয়ে কোনো আলো ফেলি, অবতল দর্পণে আমরা যদি ফোকাস বিন্দু দিয়ে কোনো আলো এইভাবে যদি কোনো আলো ফেলি, সেই আলোটা এখানে বাড়ি খেয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে যাবে। এটা ছিল আমাদের নিয়ম নাম্বার 2। এই দুইটা নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং থার্ড যেই নিয়মটা, সেটা হচ্ছে আমরা যদি বক্রতার কেন্দ্র দিয়ে, দ্যাট মিন্স এইভাবে কোনো আলো ফেলি, সেটা বাড়ি খেয়ে একই পথে উল্টা দিকে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাবে। যেটা আমরা দেখে এসেছি তিনটা নিয়ম প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে। এই তিনটা নিয়ম যদি আমরা সবসময় মেনে চলতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের প্রতিবিম্ব গঠন করতে পারবো। আমরা যদি এই ক্ষেত্রে দেখার চেষ্টা করি, লেটস সে প্রথমে আমরা একটা বস্তু রাখলাম বক্রতার কেন্দ্রে। আমরা যদি বক্রতার কেন্দ্রে যদি একটা বস্তু রাখি, বক্রতার কেন্দ্রে যদি একটা বস্তু রাখি, বক্রতার কেন্দ্র মিন্স কি? বক্রতার কেন্দ্র ছিল আমাদের, যদি একটু রিমাইন্ড করার চেষ্টা করি, বক্রতার কেন্দ্র আমাদের কয় নাম্বার পজিশন ছিল? বক্রতার কেন্দ্র ছিল আমাদের 3 নম্বর পজিশন। দ্যাট মিন্স আমরা 3 নম্বর পজিশনে একটা বস্তু রাখতে চাই এবং তার প্রতিবিম্বের আকৃতিটা দেখতে চাই। লেটস সে এইটা হচ্ছে আমার 3 নম্বর পজিশন, বক্রতার কেন্দ্র। সেইখানে একটা বস্তু আমরা স্থাপন করলাম। সাপোজ এইটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু, যেই বস্তুটা আমরা রাখছি অবতল দর্পণের সামনে, আমরা এটার প্রতিবিম্বটা কেমন হয় সেটা একটু দেখতে চাই। তো প্রতিবিম্ব গঠনের নিয়ম ছিল 3টি। প্রথম নিয়ম অনুযায়ী আমাদেরকে যেই লক্ষ্য বস্তুটা, সেই লক্ষ্য বস্তুর একদম টপ পয়েন্ট থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেলতে হবে। এবং আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেললে সেটা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। কিরকম? আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো ফেলতে চাই, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো আমরা এখানে ফেললাম। এই আলোটা প্রধান অক্ষের সমান্তরালে ফেললে অবশ্যই সেটা প্রতিফলিত হবে ফোকাস বিন্দু দিয়ে। দ্যাট মিন্স এখান থেকে সেটা এই বরাবর ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। এইটা গেল আমাদের প্রথম কাজ। আমাদের প্রথম কাজ শেষ। এইভাবে গিয়ে সেটা এইভাবে ফেরত আসবে। প্রথম নিয়ম অনুযায়ী আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। আমাদের সেকেন্ড নিয়মটা ছিল, ফোকাস বিন্দু দিয়ে যদি কোনো আলো ফেলি তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে ফেরত যাবে। দ্যাট মিন্স এই বস্তুর একদম টপ পয়েন্ট থেকে আমি ফোকাস বিন্দু দিয়ে একটা আলো ফেলতে চাই, এবং সেই আলোটা ডেফিনেটলি ফোকাস বিন্দু দিয়ে পড়লে সেটা ফিরে যাবে আমাদের কোন দিক দিয়ে? বক্রতার কেন্দ্র দিয়ে। বক্রতার, দুঃখিত, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। তো আমার যেহেতু এখানে আমি এইটা কম্পাস ব্যবহার করে আঁকিনি, তাই আমার রেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে মিলানোর জন্য। বাট আমরা জানি যদি বক্রতার কেন্দ্রে দ্যাট মিন্স 3 নম্বর পজিশনে কোনো লক্ষ্য বস্তু রাখি, 3 নম্বর পজিশনে যদি কোনো লক্ষ্য বস্তু রাখি, অবশ্যই আমার প্রতিবিম্বটা 3 নম্বর পজিশনেই হবে। দ্যাট মিন্স আমরা আগে থেকেই এটা আইডিয়া করব যে 3 নম্বর পজিশনে যদি বস্তু রাখি, আমাদের লক্ষ্য বস্তুটা 3 নম্বর পজিশনেই যাতে হয়। তো আমি 3 নম্বর পজিশন মিলানোর জন্য এইখানে এইটা প্রধান অক্ষের সমান্তরালে সোজা করে না দিয়ে একটু বাঁকা হয়ে গিয়েছে। আমরা অবশ্যই এইটা আঁকার সময় পেন্সিল, কম্পাস এবং স্কেল ব্যবহার করব, তাহলে আমাদের রেখাটা একদম এইটার মতো সোজা হলে 3 নম্বর পজিশনেই মিলবে ডেফিনেটলি। এইবার দেখো, যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে আমার একটা প্রতিবিম্ব গঠিত হবে। এই বিন্দুতে একটা ছেদবিন্দু পাবো আমি। তাহলে আমার লক্ষ্য বস্তুটা, দেখো আমি এইভাবে বস্তু রাখছিলাম লক্ষ্য বস্তু, এই লক্ষ্য বস্তুর পরিবর্তে উল্টা দিকে এই দিক বরাবর আমি একটা বিম্ব পাবো। তাহলে এইটা হচ্ছে আমার লক্ষ্য বস্তু, এবং এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রতিবিম্ব।
কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। তাহলে আমি কি করলাম, প্রতিবিম্বের একদম টপ পয়েন্ট থেকে একটা প্রধানক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফেললাম, যেটা ফোকাস দিয়ে ফিরে গেল। ফোকাস বিন্দু দিয়ে একটা আলোক রশ্মি ফেললাম, যেটা প্রধানক্ষের সমান্তরালে ফিরে গেল, এবং যেই বিন্দুতে এরা ছেদ করেছে সেই বিন্দুতেই আমি প্রতিবিম্বের টপ পয়েন্টটা পাবো। এখন প্রতিবিম্বের যেই লাস্ট পয়েন্ট, লক্ষ্যবস্তুর যেই লাস্ট পয়েন্ট, সেখান থেকে একটা আলো প্রধান অক্ষের বরাবর এই দিকে গিয়ে আবার সেটা এই দিকেই ফিরে আসবে। এটা সবসময় আমরা দিব যে লাস্ট পয়েন্ট থেকে প্রধান অক্ষ বরাবর একটা আলো পড়বে দর্পণে এবং সেটা প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষ বরাবরই ফিরে আসবে। এটা হচ্ছে লাস্ট পয়েন্টের জন্য আমার প্রতিবিম্বের যেই নিয়মটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব এই লক্ষ্যবস্তুর জন্য। দ্যাট মিনস আমি যদি বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখি, সেই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই পাবো। তাহলে আমরা প্রতিবিম্বের জন্য, প্রত্যেকটা প্রতিবিম্বের জন্য তিনটা জিনিস অবশ্যই আমাদেরকে লিখতে হবে। এক নম্বরে সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, অবস্থানটা কোথায় সেটা আমাদেরকে লিখতে হবে। দুই নম্বরে লিখতে হবে প্রতিবিম্বের আকৃতিটা কেমন, সেটা একটু আমাদেরকে লিখতে হবে। এবং থার্ডলি প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন, সেটা একটু আমাদেরকে লিখতে হবে। আমরা যদি এখান থেকে যদি একটু যাচাই করার চেষ্টা করি, স্পষ্টতই আমাদের লক্ষ্যবস্তু ছিল বক্রতার কেন্দ্রে, প্রতিবিম্বটাও 3 নাম্বার পজিশনে মানে বক্রতার কেন্দ্রেই হবে। দ্যাট মিনস আমরা প্রতিবিম্বের অবস্থান লিখতে পারি বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে। আকৃতি, আকৃতি মানে সেটা কি আগের মতোই আছে নাকি একটু বড় হয়েছে নাকি ছোট হয়েছে বা দেখতে কেমন, সেটা একটু আমাদেরকে লিখতে হবে। দেখো আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, যেহেতু 3 নাম্বার পজিশনে লক্ষ্যবস্তু রেখেছি, 3 নাম্বার পজিশনে এই বিম্ব গঠিত হয়েছে। দুইটা বিম্ব দেখতে এক্স্যাক্টলি সেম, একই রকম, দুইটার দৈর্ঘ্য একদমই একই, এটার দৈর্ঘ্য যা এটার দৈর্ঘ্য তা। দ্যাট মিন্স আকৃতি একই, আগের মতো একই থাকবে বা সমান থাকবে, একই থাকবে বা সমান থাকবে আকৃতি আমরা লিখতে পারি। এবং 3 নাম্বার প্রকৃতি। দেখো দুই ধরনের বিম্ব নিয়ে আমরা এখানে আলোচনা করব, একটা হচ্ছে বাস্তব বিম্ব আর হচ্ছে অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব কোনগুলা, প্রকৃত পক্ষেই যদি প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয় সেই ক্ষেত্রে আমরা বাস্তব বিম্ব পাবো, এবং প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃত পক্ষে যদি মিলিত না হয় সেই ক্ষেত্রে আমরা অবাস্তব বিম্ব পাবো। এইখানে যদি আমরা দেখি, এই রশ্মিটা এখান থেকে এসে এই জায়গায় মিলিত হয়েছে, এইটা ফোকাস বিন্দু দিয়ে গিয়ে এই জায়গায় মিলিত হয়েছে, এবং এরা এক্স্যাক্টলি মিলিত হয়েছে, এক্স্যাক্টলি এই বিন্দুতে মিলিত হয়েছে। যেহেতু এক্স্যাক্টলি মিলিত হয়েছে, দ্যাট মিন্স এই প্রতিবিম্বটা হবে অবশ্যই বাস্তব প্রতিবিম্ব। এবং আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, এই লক্ষ্যবস্তুটা যেমন, প্রতিবিম্বটা কিন্তু ঠিক তার উল্টা। দ্যাট মিন্স আমরা লিখতে পারি প্রকৃতি হবে বাস্তব এবং উল্টো, বাস্তব এবং উল্টো। যদি প্রতিবিম্বের প্রতিফলিত রশ্মিগুলা এক্স্যাক্টলি মিলিত না হয়, আমাদের কাছে যদি মনে হয় মিলিত হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয়নি, সেই ক্ষেত্রে আমরা অবাস্তব বিম্ব পাবো। অবাস্তব বিম্ব পাওয়ার জন্য আমরা এই 6 নাম্বার পজিশনটা দেখব, কিভাবে 6 নাম্বার পজিশনে অবাস্তব বিম্ব গঠিত হয়। আশা করি সবাই এই পজিশনটা, বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব হবে সেটা বুঝতে পেরেছি। এইবার আমরা যদি অন্য একটা পজিশন দেখার চেষ্টা করি, সাপোজ আমরা যদি 2 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশনটা কি ছিল আমাদের, 2 নাম্বার পজিশনটা ছিল বক্রতার কেন্দ্রের বাইরে। 2 নাম্বার পজিশনে একটা লক্ষ্যবস্তু রাখলে সেটার প্রতিবিম্ব কেমন হয় সেটা একটু দেখতে চাই। দেখো তাহলে বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে যদি একটা লক্ষ্যবস্তু রাখি সেটার বিম্ব কেমন হয় সেটা একটু আমরা দেখতে চাই। আমাদের সবগুলো কাজ আগের মতোই। আমরা প্রথমে একটা অবতল দর্পণ চিন্তা করে নিলাম, এইটা হচ্ছে আমাদের সেই অবতল দর্পণ। অবতল দর্পণ আঁকার সাথে সাথে আমাদেরকে তার প্রধান অক্ষটা একটু চিন্তা করতে হবে। এইটা হচ্ছে প্রধান অক্ষ। আমি অবতল দর্পণটার নাম দিলাম এম পি এম প্রাইম। এইবার আমরা বক্রতার কেন্দ্রের, এইটা হচ্ছে আমাদের সেই বক্রতার কেন্দ্র সি, এই বক্রতার কেন্দ্রের ঠিক বাইরে, এই বক্রতার কেন্দ্রের বাইরে আমরা একটা লক্ষ্যবস্তু স্থাপন করতে চাই। লেটস সে বক্রতার কেন্দ্রের বাইরে এই পজিশনটা ছিল আমাদের 2 নম্বর পজিশন। এইখানে যদি আমরা একটা লক্ষ্যবস্তু স্থাপন করি, আমরা আগে থেকে আইডিয়া করে নিব যে 2 নাম্বার পজিশনে যদি লক্ষ্যবস্তু স্থাপন করি সেটার প্রতিবিম্বটা হবে 4 নাম্বার পজিশনে, যেহেতু দুইটার যোগফল 6 হওয়া লাগবে। তাহলে 2 নাম্বার পজিশন হচ্ছে এইটা। 4 নাম্বার পজিশনটা কি ছিল আমাদের, 4 নাম্বার পজিশনটা ছিল বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর ঠিক মাঝখানে। তার মানে আমাদের প্রতিবিম্বটা এই জায়গায় অবশ্যই আমরা পাবো, সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো আমরা যদি একটু প্রতিবিম্বের আঁকার চেষ্টা করি, আমরা যদি একটু প্রতিবিম্বটা আঁকার চেষ্টা করি তাহলে আমাদের বিষয়টা আমাদের জন্য আরো স্পষ্ট হবে। তো প্রতিবিম্ব আঁকার প্রথম নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, একদম টপ পয়েন্ট থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি যাবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা পড়ার পর
সেটা অবশ্যই ফোকাস বিন্দু দিয়ে ফিরে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু এফ, এইটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, এই ফোকাস বিন্দু দিয়ে ফিরে যাবে, এই ফোকাস বিন্দু দিয়ে ফিরে যাবে। আমাদের প্রথম কাজটা শেষ, এই দিক বরাবর যাবে এবং এই দিক বরাবর ফিরে আসবে। সেকেন্ডলি, ফোকাস বিন্দু দিয়ে যখন আলোক রশ্মি যাবে সেটা প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। তাহলে আমরা ফোকাস বিন্দু দিয়ে যদি একটা আলোক রশ্মি পাঠাই সেটা অবশ্যই ফিরে আসবে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে। প্রধান অক্ষের সমান্তরালে আবারও আমার কম্পাস দিয়ে না আঁকার কারণে একটু বাঁকা হচ্ছে, তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস ইউজ করবে এটা আঁকার জন্য। তাহলে এটা এইভাবে গিয়ে এইভাবে ফিরে আসলো এবং দুইটা আমার যেই বিন্দুতে ছেদ করেছে এই পয়েন্টটা আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবো এবং প্রতিবিম্বের এই প্রধান অক্ষ বরাবর একটা আলোক রশ্মি যাবে এবং একটা আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর ফেরত আসবে। তাহলে যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে, দ্যাট মিন্স এই বিন্দুতে আমরা একটা প্রতিবিম্ব পাবো। দেখতেই পাচ্ছ এই যে এই পজিশনটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর ঠিক মাঝখানে। দ্যাট মিন্স এইটা হচ্ছে আমার 4 নাম্বার পজিশন এবং আমরা আগে থেকেই জানি যদি 2 নাম্বার পজিশনে মানে বক্রতার কেন্দ্রের বাইরে কোনো বস্তু রাখি সেটার জন্য প্রতিবিম্বের অবস্থান পাবো 4 নম্বরে, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। ওকে, এবার আমাদের তিনটা জিনিস অবশ্যই লিখতে হবে, সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকৃতি এবং প্রতিবিম্বের প্রকৃতি। এই তিনটা জিনিস অবশ্যই আমাদেরকে লিখতে হবে। প্রথমেই আমরা যদি অবস্থান দেখি, দেখো প্রতিবিম্বটার অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। তাহলে আমি লিখতে পারি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। ওকে, অবস্থান লেখা আমাদের শেষ। এইবার আমরা যেটা লিখতে চাই সেটা হচ্ছে প্রতিবিম্বের আকৃতি। দেখো আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যা প্রতিবিম্বের দৈর্ঘ্য তার চেয়ে ছোট। লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্ব ছোট, দ্যাট মিন্স আকৃতি হবে ছোট মানে খর্বিত, দ্যাট মিন্স আকৃতি খর্বিত মানে প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়ে গিয়েছে। এবং প্রকৃতি মানে কি? দেখো যেই বিন্দুতে আমরা ছেদবিন্দু বলছি সেই বিন্দুতে অ্যাকচুয়ালি রশ্মিগুলো মিলিত হয়েছে, দ্যাট মিন্স এইটা হবে আমার বাস্তব এবং আমরা দেখতেই পাচ্ছি লক্ষ্যবস্তুটা যেই দিকে আছে প্রতিবিম্বটা ঠিক তার উল্টা, দ্যাট মিন্স বাস্তব ও উল্টো। এই হচ্ছে আমার প্রতিবিম্বের অবস্থান এবং আকৃতি এবং প্রকৃতি যখন আমরা বক্রতার কেন্দ্রের বাইরে কোনো লক্ষ্যবস্তু রাখবো। আশা করি সবাই বুঝতে পারছি। ফাইনালি আমরা যদি আরো একটা পজিশন দেখার চেষ্টা করি, 6 নাম্বার পজিশন কোথায় ছিল? ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে। ফোকাস এবং মেরুর মাঝখানে এই পজিশনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমাদের স্পষ্ট ধারণা পাবো। তো আমরা আবার একটা অবতল দর্পণ নিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে আমাদের সেই অবতল দর্পণ। অবতল দর্পণ আঁকার সাথে সাথে আমরা প্রধান অক্ষটা এঁকে নিব, এইটা হচ্ছে আমাদের সেই প্রধান অক্ষ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। আমরা দর্পণটার একটা নাম দেওয়ার চেষ্টা করি, দর্পণটার নাম হচ্ছে এম প্রাইম এবং এইটা হচ্ছে আমাদের ফোকাস এফ। আমরা বস্তুটা কোথায় রাখবো? 6 নাম্বার পজিশন। এই যে 6 নাম্বার পজিশনের কথা নিশ্চয়ই আমাদের সকলেরই মনে আছে। 6 নাম্বার পজিশন ছিল ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে এবং 6 নাম্বার পজিশনের জন্য বিম্ব পেতাম 0 পজিশনে, মানে বিম্বটা দর্পণের ঠিক বাইরে চলে যাবে। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি 6 নাম্বার পজিশনের জন্য বিম্বের অবস্থানটা, আমরা প্রথমে একটা লক্ষ্য বস্তু স্থাপন করব 6 নাম্বার পজিশনে। এইটা হচ্ছে আমাদের 6 নাম্বার পজিশন, ফোকাস এবং মেরুর মাঝখানে। এইখানে যদি আমরা একটা লক্ষ্য বস্তু রাখি, এখানে একটা লক্ষ্য বস্তু আমরা স্থাপন করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। আমাদের কাজগুলো কি? সেম আগের মতোই। আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেলবো যেটা ফোকাস দিয়ে ফিরে যাবে। তাহলে আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি যদি ফেলি, এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেললাম, সেই আলোক রশ্মিটা ফিরে যাবে আমাদের অবশ্যই ফোকাস বিন্দু দিয়ে। এই যে ফোকাস দিয়ে এভাবে ফিরে যাবে, দ্যাট মিন্স এইভাবে গিয়ে এই পথে সেটা ফিরে যাবে। 2 নাম্বার নিয়মটা আমাদের ছিল ফোকাস বিন্দু দিয়ে যদি কোনো আলোক রশ্মি ফেলি তাহলে আমাদের সেটা প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। যেহেতু এটা ফোকাসের ঠিক পরেই, দ্যাট মিন্স আমরা চাইলেও এইখান থেকে দেখো
এইখান থেকে ফোকাস বিন্দু দিয়ে কোনো আলো ফেলা সম্ভব না, যেহেতু ফোকাস বিন্দু ঠিক তার পিছনে অবস্থিত। দ্যাট মিন্স আমরা এই ক্ষেত্রে 2 নম্বর নিয়মটা ফলো করতে পারছি না, মানে আমরা ফোকাস বিন্দু দিয়ে কোনো আলোক রশ্মি এই ক্ষেত্রে ফেলবো না। তাহলে যখনই আমরা 2 নম্বর নিয়মটা ফলো করতে পারছি না, আমরা চলে যাব 3 নম্বর নিয়মে। তুমি চাইলে এখানে ফোকাস বিন্দু দিয়ে আলো এইভাবে ফেলতে পারো, বাট সেটা আমাদের কোনো কাজে আসবে না। তো ওই কারণে আমরা এখানে 3 নম্বর নিয়মটা ফলো করার চেষ্টা করব। আমাদের 3 নম্বর নিয়মটা কি ছিল? 3 নম্বর নিয়মটা ছিল, যদি বক্রতার কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি যায়, সেটা বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসে। তো আমরা একটা কাজ করতে পারি, এই বস্তু একদম টপ পয়েন্ট থেকে বক্রতার কেন্দ্র বরাবর, দ্যাট মিন্স এই বরাবর যদি আরেকটা আলোক রশ্মি আমি ফেলি, এই বরাবর যদি একটা আলোক রশ্মি আমি ফেলি, এটা যেটা হচ্ছে এক্স্যাক্টলি বক্রতার কেন্দ্র বরাবর, দেখো এই যে বক্রতার কেন্দ্র বরাবর, এই বরাবর যদি একটা আলোক রশ্মি ফেলি, এই আলোক রশ্মিটা এই দর্পণে বাড়ি খেয়ে, যেহেতু বক্রতার কেন্দ্র বরাবর, সেটা সেই পথেই ফিরে যাবে। এবং যদি ভালো করে খেয়াল করার চেষ্টা করি, যত পিছনের দিকে যাচ্ছে এটা যে ডিসটেন্সটা, সেটা কিন্তু বাড়তেছে, এই ডিসটেন্সটা ক্রমান্বয়ে বাড়তেছে, এই ডিসটেন্সটা বাড়তেছে। যেহেতু ডিসটেন্সটা বাড়তেছে, এই দুইটা রশ্মি পিছনের দিকে মিলার কোনো সম্ভাবনা নেই। যেহেতু পিছনের দিকে মিলার সম্ভাবনা নেই, আমরা যদি একটু খেয়াল করে দেখি, যদি এই রশ্মিগুলোকে সামনের দিকে বর্ধিত করি, দ্যাট মিন্স এই রশ্মিটাকে আমরা যদি একটু সামনের দিকে বাড়ানোর চেষ্টা করি, এইভাবে বাড়ানোর চেষ্টা করি, মনে মনে যদি চিন্তা করি, এবং এই রশ্মিটাকেও যদি আমরা সামনের দিকে একটু বাড়ানোর চেষ্টা করি, সামনের দিকে যদি একটা বাড়ানোর চেষ্টা করি, কোনো একটা জায়গায় এই দুইটা রশ্মি মিলিত হওয়ার সম্ভাবনা আছে। দ্যাট মিন্স দর্পণের পিছনে এই জায়গাটায় আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবো। দেখো খেয়াল করে যদি দেখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিলিত হয় নাই, আমরা এটাকে জোর করে এই বিন্দুতে মিলানোর চেষ্টা করছি, বা এটা একটা আমাদের কল্পনা। দ্যাট মিন্স এই জায়গায় কিন্তু আসলে এরা মিলিত হবে না, আমরা জাস্ট চিন্তা করে নিছি এই জায়গায় মিলিত হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা হচ্ছে দর্পণের পিছনে। দ্যাট মিন্স এই জিনিসটা হচ্ছে টোটালি অবাস্তব। অবাস্তব, যেহেতু এটা অবাস্তব, দ্যাট মিন্স এই প্রতিবিম্বটাকেই আমরা বলবো অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আমাদের তিনটা জিনিস আবারও লিখতে হবে: অবস্থান, আকৃতি এবং প্রকৃতি। অবস্থান, আকৃতি এবং প্রকৃতি। প্রথমে আসি অবস্থান। স্পষ্টতই দেখতে পাচ্ছি এটা দর্পণের পিছনে, দ্যাট মিন্স এটার অবস্থানটা হচ্ছে দর্পণের পিছনে, দর্পণের পিছনে, দর্পণের পিছনে। ওকে। সেকেন্ড লেটার আকৃতি, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্যবস্তু যা, বিম্বের আকৃতি তার চেয়ে অনেকখানি বড়, তার মানে লক্ষ্যবস্তু হইতে বিম্বের আকৃতি বড়। দ্যাট মিন্স লক্ষ্যবস্তু যা, বিম্বটা বড় দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স ওই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে বিবর্ধিত। বড় মানে বিবর্ধিত। এবং ফাইনালি প্রকৃতি। দেখো আমি আগেই বলে রেখেছি, যেহেতু আমাদের যেই লক্ষ্যবস্তুটা, আমরা প্রতিবিম্বটা কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্ব পাই নাই, আমাদের কাছে মনে হয়েছে এই বিন্দুতে মিলিত হয়েছে। দ্যাট মিন্স এই প্রতিবিম্বের প্রকৃতিটা হবে অবাস্তব। অবাস্তব, অবাস্তব। এবং এটা দেখতেই পাচ্ছ, এটা যেরকম, এটা ঠিক একই রকম, মানে সোজা। অবাস্তব ও সোজা। অবতল আয়নার ক্ষেত্রে এই 6 নাম্বার পজিশন একটা মাত্র পজিশন, যেই পজিশনে আমরা অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাবো। তো হোপফুলি বুঝতে পারছো যে অবাস্তব প্রতিবিম্ব কেমন হয় এবং কখন হয়। যখন অবতল আয়নায় ফোকাস এবং মেরুর মাঝখানে যদি আমরা একটা লক্ষ্যবস্তু রাখি, তখনই আমরা একটা অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাবো। ওকে। এইবার উত্তল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্বগুলো কেমন হয় সেটা যদি একটু দেখার চেষ্টা করি। উত্তল আয়না বা উত্তল দর্পণ, উত্তল দর্পণে প্রতিবিম্ব। তো উত্তল দর্পণের ক্ষেত্রে কেবলমাত্র একটা পজিশনই আমাদের প্রয়োজন হবে, এবং সেই একটা পজিশনেই আমরা প্রতিবিম্বের আকৃতি, অবস্থান এবং প্রকৃতি দেখতে চাই। তো আমরা প্রথমে একটা উত্তল আয়না চিন্তা করি বা উত্তল দর্পণ চিন্তা করি। এই যে উত্তল দর্পণ হওয়ার জন্য এইবার আমাদের উল্টা পাশটায় পাড়া লাগাতে হবে, মানে অবতল পাশটায় পাড়া লাগাতে হবে। এই পাশটা আমাদের পাড়া লাগানোর প্রয়োজন হবে। তাহলে এইবার কিন্তু এই উল্টা দিকের পাশটা আমাদের উত্তল দর্পণের ন্যায় আচরণ করবে। দেখো আমরা যদি প্রধান অক্ষটা যদি আবার চিন্তা করি, এইটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। একটু আগে অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের বক্রতার কেন্দ্রটা ছিল এই পাশে, যেহেতু এইটা একটা বৃত্তের অংশ, এইটা যেহেতু একটা বৃত্তের অংশ, তার কেন্দ্রটা এই পাশেই থাকবে।
এবং ফোকাসটা ছিল এই মাঝখানের পয়েন্টে। ওকে, ঠিক সেম উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম জিনিসটাই থাকবে, তবে আমরা উত্তল দর্পণের এই পাশটা ইউজ করব, যেহেতু এই পাশটা আমাদের অবতল পাশ। আমরা উত্তল দর্পণের জন্য উত্তল পাশে বস্তু রেখে তার প্রতিবিম্ব কেমন হয় সেটা একটু দেখতে চাই। ওকে, আমরা যদি এই পাশে একটা বস্তু রাখার চেষ্টা করি, এই পাশে যদি আমরা একটা বস্তু রাখার চেষ্টা করি, সাপোজ এই জায়গায় আমরা একটা বস্তু রাখলাম, এই জায়গায় আমরা একটা লক্ষ্য বস্তু রাখলাম, এই লক্ষ্য বস্তুর প্রতিবিম্বটা কেমন হবে সেটা একটু দেখতে চাই। তাহলে এইখানে আমাদের আছে বক্রতার কেন্দ্র সি, এবং এইখানে আমাদের আছে ফোকাস বিন্দু এফ। এখানে আমাদের আছে ফোকাস বিন্দু এফ, এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু এফ। তাহলে সেম আমাদের নিয়ম সব আগের মতোই, আমরা লক্ষ্যবস্তু যেখানে রাখছি সেখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেলবো, যেটা ফোকাস বিন্দু দিয়ে ফিরে যাবে। ওকে, আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেলার চেষ্টা করি। এই প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেললাম। প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মি পড়লো প্রধান অক্ষের সমান্তরালে, সেটা ফেরত যাওয়ার কথা ফোকাস বিন্দু দিয়ে। দেখো, আমরা যদি ফোকাস বিন্দু দিয়ে ফেরত দিতে চাই, এইভাবে যদি ফেরত দিই, এটা কিন্তু দর্পণের উল্টা পাশে হয়ে যায়। তার মানে এই জিনিসটা কখনোই আসলে সম্ভব না, যেহেতু আমাদের দর্পণটা এই পাশটা। দ্যাট মিন্স আমরা এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলবো, সেটা ফোকাস বিন্দু দিয়ে ফেরত যাওয়া সম্ভব না। দ্যাট মিন্স এইটা সম্ভব না, কিন্তু আমরা একটা কল্পনা করব যে এভাবে হতে পারে। এভাবে হতে পারে মানে কি, এটা ফোকাস বিন্দু দিয়ে যাবে না, তবে আমাদের কাছে মনে হবে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হচ্ছে। দ্যাট মিন্স আমরা এখানে একটা ডট ডট লাইন ইউজ করব। প্রতিবিম্বে যেই রশ্মিটা আমরা ফেললাম সেটা এখানে বাড়ি খেয়ে এমন ভাবে ফিরে যাবে আমাদের কাছে মনে হবে ফোকাস বিন্দু থেকে আসছে। দেখো, এই রশ্মিটা এইখানে বাড়ি খেয়ে এমন ভাবে উল্টা দিকে ব্যাক করবে, এই দিকে এমন ভাবে ব্যাক করবে, আমাদের কাছে মনে হবে সেটা যেন ফোকাস বিন্দু থেকে আসতেছে। তাহলে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি পড়লে সেটা ফোকাস বিন্দু দিয়ে ফেরত যায়। যেহেতু এই ক্ষেত্রে এটা সম্ভব না, তাই আমাদেরকে কল্পনা করে নিতে হবে দ্যাট মিন্স এটা এইখানে প্রতিফলিত হয়ে এইদিকে ফিরে যাবে, এমন ভাবে ফিরে যাবে যাতে আমাদের কাছে মনে হয় সেটা ফোকাস বিন্দু থেকে আসতেছে। ডট ডট লাইন দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কল্পনা। ওকে, এটা আমাদের প্রথম কাজ। সেকেন্ড যেই ক্রাইটেরিয়াটা ছিল, ফোকাস বিন্দু দিয়ে একটা আলোক রশ্মি ফেলবো। তো আমরা যদি দেখো, ফোকাস বিন্দু দিয়ে যদি একটা আলোক রশ্মি ফেলি, এইভাবে যদি একটা আলোক রশ্মি ফেলি, তাহলে কিন্তু আমরা কোনো প্রতিবিম্ব পাবো না। কিন্তু আমাদের সেকেন্ড যেই লটা, সেটাও এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। যেহেতু সেকেন্ড লটা প্রযোজ্য হচ্ছে না, আমরা থার্ড লতে চলে যাব। আমাদের থার্ড লটা ছিল বক্রতার কেন্দ্র বরাবর যদি আমরা কোনো আলোক রশ্মি ফেলি। আবারও সেম, আমরা বক্রতার কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি ফেলতে চাই। বক্রতার কেন্দ্র হচ্ছে এইটা, দ্যাট মিন্স এই বরাবর আমরা একটা আলোক রশ্মি ফেলবো, কিন্তু সেটা কিন্তু ছেদ করে বাইরে আসবে না। দ্যাট মিন্স এইটা এখানে বাড়ি খেয়ে এইখানে বাড়ি খাবে, এইখানে বাড়ি খেয়ে বক্রতার কেন্দ্র বরাবর, এবং আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে সেটা সেই বরাবরই ফিরে যায়। দ্যাট মিন্স আমরা এখানে একটা ডট ডট লাইনের সাথে সেটা একটু দেখানোর চেষ্টা করব। এই দিক বরাবর এইখানে মিলিত হয়েছে বলে আমাদের মনে হবে, বাট অ্যাকচুয়ালি সেটা মিলিত হবে না। তাহলে এটা এই বরাবর আসবে বক্রতার কেন্দ্র বরাবর, এবং এখানে বাড়ি খেয়ে উল্টা দিক বরাবরই ফিরে যাবে। তাহলে দেখো, আমাদের কাছে মনে হচ্ছে এই পয়েন্টটায় দুইটা রশ্মি ছেদ করেছে। দ্যাট মিন্স এই পয়েন্টটায় আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবো। যেটা অ্যাকচুয়াল প্রতিবিম্ব না। দ্যাট মিন্স আমরা এই জায়গায় আমাদের কাঙ্ক্ষিত প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়াল না, দ্যাট মিন্স অবাস্তব। তাহলে এইটা ছিল আমাদের লক্ষ্যবস্তু, এবং এইটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তো আমরা সবকিছু এখান থেকে লিখতে পারবো। প্রতিবিম্বের অবস্থানটা কোথায় দেখো, এটা ছিল আমাদের ফোকাস বিন্দু, এইটা হচ্ছে আমাদের মেরু বিন্দু পি। তাহলে প্রতিবিম্বের অবস্থান ফোকাস এবং মেরুর মাঝখানে। এবং তুমি এই লক্ষ্যবস্তুটাকে যেখানেই রাখো, এখানে রাখো কিংবা পিছনে সরাও, প্রতিবিম্বের অবস্থানটা কিন্তু এই দুই পয়েন্টের মাঝখানেই আসবে। তাহলে অবস্থান ফোকাস ও মেরুর মাঝখানে, মাঝখানে। আমরা এবার আকৃতিটা একটু দেখার চেষ্টা করি। আকৃতি যদি দেখার চেষ্টা করি, দেখো এইটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু এবং এইটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব, এবং স্পষ্টতই দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বের আকৃতিটা ছোট। দ্যাট মিন্স আকৃতি হবে খর্বিত।
এবং ফাইনালি প্রকৃতি, প্রকৃতি অবশ্যই আমরা বুঝতে পেরেছি, যেহেতু এই রশ্মিগুলো এই পয়েন্টে অ্যাকচুয়ালি মিলিত হয় নাই, আমাদের কাছে মনে হচ্ছে মিলিত হয়েছে, দ্যাট মিনস এটা হবে অবাস্তব। এবং আমরা দেখতেই পাচ্ছি এটা যেরকম, এটা ঠিক সোজা, দ্যাট মিনস প্রকৃতি হবে অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং সোজা। তো উত্তল দর্পণের ক্ষেত্রে এইরকম ভাবে আমরা প্রতিবিম্ব গঠন করব এবং প্রতিবিম্বের আকৃতি, অবস্থান এবং প্রকৃতি আমরা লিখতে পারবো। দেখো উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, অবতল দর্পণে আমরা বাস্তব প্রতিবিম্ব পেয়েছি, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রশ্মিগুলো এইভাবে এসে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে বলে আমাদের মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে না। ওই কারণে আমরা একটা ডট ডট লাইন দিয়ে সেটাকে এক্সপ্রেস করেছি। এবং থার্ড ল অনুযায়ী আমাদের বক্রতার কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি প্রতিফল যদি আপতিত হয়, সেটা বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে যাবে এবং আমাদের কাছে মনে হচ্ছে সেটা এই বিন্দুতে মিলিত হচ্ছে, দ্যাট মিন্স এই বিন্দুতে আমরা লক্ষ্যগোচর একটা প্রতিবিম্ব পাবো। এবং ফাইনালি আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট থেকে এই বরাবর একটা আলোক রশ্মি যাবে এবং সেটা বাড়ি খেয়ে একই প্রধান অক্ষ বরাবর ফেরত আসবে লাস্ট পয়েন্টটা নেওয়ার জন্য। আশা করি সবাই উত্তল এবং অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের প্রক্রিয়াগুলো বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।